সাসপেন্স টাইম। কাঁটায় কাঁটায় গল্প শুধুমাত্র আপনাদের জন্য। আজ আপনাদের জন্য আশা দেবীর লেখা একটি ছোট গল্প, যাদের দেখা যায় না। গল্প পাঠে দেব ও গল্পের সূত্রধর আমি রবিন। শুরু হচ্ছে আজকের গল্প। ডুয়ার্সের চাকরি নিয়ে গিয়েছি। আপাতত একাকী, নতুন জায়গা, এর হালচাল সম্পূর্ণ না জেনে সপরিবারে যাওয়ার বিঘ্ন আছে, তাই একা এসেছি। চাকরিটা কি করে পেলাম? বন্ধু গৌতমের যত্ন ও চেষ্টায়। সেই এটা আমাকে জুটিয়ে দিয়েছে, তাই তার উপর আমার কৃতজ্ঞতার আর শেষ নেই। কিন্তু চাকরিটা জুটিয়ে সে গেল কোথায়? আজ 2 মাসেরও বেশি কাজে জয়েন করেছি। বহু খুঁজেছি, কিন্তু গৌতমের কোনো খোঁজ পাইনি। কেউ কোনো খোঁজ দিতেও পারেনি। আশ্চর্য, ও কি তবে অন্য কোথাও ভালো কাজ পেয়ে চলে গেল? নিঃসঙ্গ আমি, বই আমার সঙ্গী। বই না পড়লে রাতে ঘুম আসে না। সেদিন একটা বই পড়ছিলাম ইজি চেয়ারে শুয়ে শুয়ে। ঠান্ডা কনকনে রাত, দূরে ডুয়ার্সের ঘন অরণ্য জমাট বেঁধে যেন কালো ক্রেয়নের আঁকা ছবির মতো দেখাচ্ছে। স্টেশনের ক্ষীণ আলো কুয়াশার চাদর মুড়ি দিয়ে কেমন দপদপ করতে লাগলো। উড়ে গেল একটা নিশাচর পাখি বৃষ্টি আওয়াজ করে। টেবিলের জ্বলন্ত লণ্ঠনটা তপ করে খানিক কালি তুলে হঠাৎ নিভে গেল। ঘরটা ভরে গেল পোড়া কেরোসিনের গন্ধে আর ঘনীভূত অন্ধকার। সঙ্গে সঙ্গে উত্তরের এক ঝলক হিমের হাওয়া পাগলের মতো আছড়ে পড়ে ঘরের দরজা জানালাগুলো সব ক্ষিপ্ত হাতে খুলে দিল। চমকে উঠে আমি মাথার তলায় রাখা দেশলাইটা খুঁজতে লাগলাম আতিপাতি করে। পেছন থেকে কে যেন বলে উঠল, এই নে দেশলাই, হয়তো ড্যাম লেগেছে, জ্বলবে না, তবে চেষ্টা করে দেখতে দোষ কি? গৌতম তুই? আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ রে বিমল, দেখতে এলাম তোকে। এই রাত দুপুরে তোমার আর আসবার সময় হলো না? না, আমার সময় বড় কম। তোর কাছে আমি কিছু বলবো, কথাগুলো খুব জরুরি। আমার সঙ্গে একটু আসতে হবে বাইরে। আমি খুশি হয়ে বললাম, এটা আর বেশি কথা কি? চল, কোথায় যেতে হবে? এই চাকরিটাও তো আমি তোর জন্যই পেয়েছি। তুই আমার কত উপকারী বন্ধু, তার উপর আবার ছোটবেলার খেলার সাথী। নিশ্চয় যাব। দাঁড়া, গায়ে একটা চাদর দিয়ে নি, বাইরে খুব ঠান্ডা তো। বাইরে বেরিয়ে আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম, কিন্তু গৌতম কেমন যেন দূরে দূরে আমার মধ্যে একটা তফাৎ বাঁচিয়ে চলতে লাগলো। হঠাৎ লক্ষ্য পড়ল গৌতমের গা খালি। ঠান্ডার মধ্যে খালি গায়ে গৌতম হাঁটছে কি করে? আমি ব্যস্ত হয়ে উঠলাম, এ কি, তোর গায়ে যে কিছু নেই? তোর শীত লাগছে না? নে, আমার এই চাদরটা নে। গৌতম কিছু না বলে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমার আর শীত লাগে না, ওটা তুই রাখ। তার দৃষ্টিতে কি ছিল জানি না। আমি যেন কেমন হতবাক হয়ে গেলাম। কিছু যে বলবো তাও পারলাম না। কেমন চুপ করে চলতে লাগলাম। রাতের ঘন অন্ধকারে গৌতমকে ভালো করে দেখা যাচ্ছিল না। অনুমানে বুঝলাম সে আমার সঙ্গেই আছে। খানিকটা দূরে দুটো পাশাপাশি পাথর রাস্তার উপরেই পড়েছিল। গৌতম নিচে একটার উপর বসলো এবং অন্যটা আঙুল দিয়ে আমায় দেখিয়ে বলল, বস, দরকারি কাজটা আজ সেরেই নি। তুই কিন্তু কোনো প্রশ্ন না করেই সব কথা শুনে যাবি আগে। হ্যাঁ, হুঁ করার দরকার নেই। তারপর বন্ধুর জন্য যা পারিস করবি। আমি বললাম, বেশ, বল কি বলবি? গৌতম শুরু করলো,
আমি একটা ব্যবসায়ী ফার্মে চাকরি করতাম। ওরা আমাকে অনেক টাকা মাইনে দেবে প্রতিশ্রুতি দিয়েছিল। কিছুদিন কাজ করার পর আমি বুঝতে পারি ওরা সৎভাবে টাকা রোজগার করে না, বরং খুব অসৎ পথ বেছে নিয়েই টাকা রোজগার করে। আমার এই ব্যাপারটা একেবারেই পছন্দ না। এটা ওরা বুঝতে পেরে আমাকে তাদের টাকার এক মোটা অংশ দিয়ে আমার মুখ বন্ধ করে দিতে চায়। কিন্তু আমি ওদের ওই পাপের টাকা একেবারেই নিতে চাইনি, বরং আমাকে এই সব টাকার অংশ দিতে চাইলে আমি চাকরি ছেড়ে দেবো বলি। তখন ব্যাপারটা আরো ঘোরালো হয়ে ওঠে। ওরা আমাকে নজরবন্দি করে ঘরে আটকে রাখে। একদিন আমি গভীর রাতে পালানোর চেষ্টা করে ধরা পড়ে যাই। খুব ভয় পেয়েছিলাম, ওরা বুঝি আমাকে মারধর করবে, কিন্তু কিছু করল না দেখে অবাক হয়েছিলাম। তবে ওদের চালচলন, চোখ মুখের চাহনি দেখে বুঝতে পেরেছিলাম আমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে। আমি রুদ্ধশ্বাসে গৌতমের কথা শুনছিলাম, আর শুনছিল নিথর আকাশ, নিশুতি রাত আর ঘুমন্ত বন, মাঝে মাঝে রাত চড়া পাখির আওয়াজ, আর বাতাসে ঝাউবনের সনসন শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। তবে পাশে তাকিয়ে দেখলাম গৌতম বেশ দূরেই বসেছে। কেন, আমার কাছে এসে বসলে কি দোষ হতো? আমি কথা বলতে যাব, ঠিক তখনই গৌতম বুক ভরা নিঃশ্বাস নিয়ে ক্লান্ত ধরা গলায় আবার বলতে শুরু করলো। ওরা আজ হঠাৎ আমাকে বলল, অনেকদিন ঘরবন্দি করে আছো, চলো আজকে একটু বেরিয়ে আসবে। শীতের রাতে ঘুম ভাঙিয়ে তুলে বেড়াতে নিয়ে যেতে চাওয়ায় আমি ভয়ে চমকে উঠেছিলাম, কিন্তু সে ভাব প্রকাশ না করে খুব ঠান্ডা গলায় বলেছিলাম, এত রাতে বেড়াতে যাওয়া, থাক না আজ, অন্য আর একদিন নয় যাওয়া যাবে। কিন্তু ওরা আমাকে ছাড়েনি, জোর করে গাড়িতে তুলেছিল। তারপর গাড়ি ছুটিয়েছিল জঙ্গলের পথে। গভীর ঘন পাহাড় জঙ্গল পেরিয়ে ওরা একটা ছোট জলার ধারে এসে থেমেছিল। সেখানে ওরা আমাকে শাসাতে লাগলো, চুরির টাকার ভাগ নিতেই হবে, তা না হলে এখানেই আমাকে ওরা শেষ করে দেবে। তুমি তো জানো বিমল, আমি মার একমাত্র ছেলে। মার কাছে কখনো কোনো অন্যায় করার শিক্ষা পাইনি। চুরি করা টাকা আমি কেমন করে মায়ের হাতে তুলে দেব? তার চেয়ে আমার দ্বিধা দেখে ওরা বুঝে নিল আমি আজ যা হই চোর নই। তারপর আমাকে ওরা খুন করেই জঙ্গলে ফেলে দিয়ে গেল। এতক্ষণ আমি স্তম্ভিত হয়ে গল্প শুনছিলাম, এবার চমকে উঠলাম। তবে যার সঙ্গে আমি এতদূর এলাম, সে কি আমার বাল্যবন্ধু গৌতম নয়? তার প্রেতাত্মা? সমস্ত শরীর আমার হিম হয়ে গেল, এত শীতেও আমি ঘেমে উঠলাম। গৌতম আমার অবস্থা বুঝতে পেরে বলল, ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি তো সাহায্য চাই, করবি? আমি সাহসে ভর করে বললাম, বল। আমি আর মায়ের কাছে যেতে পারবো না, কারণ মা যদি বুঝতে পারেন আমি আর নেই, তাহলে আর বাঁচবেন না। তিনি আজ কয়েকদিন থেকে মনে মনে কি যেন বুঝে ঘরে শুয়ে শুয়ে কাঁদছেন। তুই গিয়ে আমার নাম করে এই টাকা কটা ওনার হাতে দিবি, আর বলবি গৌতম দিয়েছে, আর কিছু বলবি না। আর ওই পাথরের পাশে আমার সবটা পড়ে আছে, ওটার সন্ধান আর ওই বদমাশগুলোর সব কথা পুলিশের কাছে গিয়ে বলে দিবি। ওদের সাবধান করে দিবি, ওরা যেন কোনো মতেই তোর নামটা প্রকাশ না করে। আমার সবের পাশে আমার মানিব্যাগটা পড়ে আছে, ওটা ভাই তুলে নে, ওতেই সব পাবি। হিম ঠান্ডা বাতাসের সঙ্গে ভোরের আলোর জোয়ারে মিশে গেল গৌতম। আর ওকে দেখা